আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি, মুভিটি একটি সাসপেন্স থ্রিলার মুভি। যে মুভিটির নাম ব্লাইন্ড স্পট, যেটা 2025 সালের 9 মে মাসে মুক্তি পেয়েছে। এটি রাকেশ বর্মা পরিচালিত একটি সাসপেন্স থ্রিলার মুভি। মুভিটি একটি খুনকে কেন্দ্র করে নির্মাণ করা হয়েছে। যে ব্যক্তি খুন হয়েছে তার নাম দিবা। দিবা নামের চরিত্রে অভিনয় করছে রাশি সিং এবং দিবা মহিলাটির স্বামীর নাম জয়রাম। জয়রাম নামে চরিত্রে অভিনয় করছেন রবি ভার্মা। আর এই খুনের তদন্তকারী অফিসারের নাম হচ্ছে বিক্রম। বিক্রম নামে চরিত্রে অভিনয় করছেন নবীন চন্দ্র ও আরো অনেকে অভিনয় করছেন এই মুভিটিতে। দিবার দুর্ঘটনাজনিত মৃত্যুকে হত্যা বলে প্রমাণিত হয় এবং পুলিশ অফিসার বিক্রমকে সত্য উন্মোচনের দায়িত্ব দেওয়া হয়। অফিসার বিক্রম মামলাটি তদন্ত করার সময় দিবার স্বামী, সৎ সন্তান এবং গৃহকর্মী সহ বিভিন্ন সন্দেহভাজন ব্যক্তির গোপন উদ্দেশ্য এবং গোপনীয়তা অন্বেষণ করে। মুভিটি এতই টুইস্টে ভরা, যতই গভীরে যাবেন ততই মাথা ঘুরে যাবে। এই খুনি ধরা পড়লো, আবার মনে হচ্ছে এই খুনের আবার নতুন রহস্য উন্মোচন হইল। বিক্রম স্যার একটা একটা করে খুনের রহস্য উন্মোচন করতে যাচ্ছে, আর একটা একটা করে নতুন নতুন রহস্য দেখা দিচ্ছে। শেষে এমন একটা টুইস্ট আছে যেটা আপনার মাথা ঘুরিয়ে দিবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি শুরুতে আমরা দেখতে পাই দিবা নামের মেয়েটি একটি বাচ্চা কোলে নিয়ে একটা ঘরের দরজায় দাঁড়িয়ে আছে, আর কি যেন চিন্তা করতেছে আর কাঁদতেছে। এর মধ্যে জয়রাম স্যার আসে এবং হাতে ফোন চাপেন। দিদি বলেন, কোথায় যাচ্ছেন? স্যার নির্দ্বিধায় ফোন চাপতেছে। অবশেষে দিদি উঠে এসে বলেন যে, আমি তোমাকেই বলছি, তুমি কোনো উত্তর দিচ্ছ না কেন? দিদি বলেন, তুমি আমাকে মানুষ মনে করো না। যখন মন চায় ঘরে আসো, যখন আবার মন চায় চলে যাও। আমি যে ঘরে আছি এটা কি তুমি ভুলে গেছো? এই নিয়ে দিদি স্যারকে অনেক কথা শোনায় এবং স্যারের উপরে অনেক খেপে যায়। রাগান্বিত স্বরে অনেক কথা বলে ফেলে, কিন্তু উনি কোনো উত্তর না দিয়ে একটি ভিজিটিং কার্ড বের করে, যেখানে বলেন যে এটা আমার বন্ধু ভিজিটিং কার্ড। তিনি হলো পাগলের চিকিৎসা করে থাকেন, তুমি সেখানে যাও এবং চিকিৎসা নাও। দিদি এখন বলে, পাগলের চিকিৎসা নিতে যাব, আমাকে দেখে কি পাগল মনে হয়? এই নিয়ে অনেক কথা শুনাইতে থাকে। এইসব কথা না শুনেই, না কান দিয়েই জয়রাম স্যার উঠে চলে যেতে ধরে। এই সময় দিদি পিছন থেকে ডাক দিয়ে কথা শুনাইতে থাকে। তখন বাসায় থাকা কাজের মেয়ে বলে, ম্যাডাম একটু থামেন। এই কথা দিদি মানতেই পারেননি, আসে কষে দেয় এক থাপ্পড়। এতে করে জয়রাম স্যার খুব রেগে যায় এবং তিনি এসে তার স্ত্রীকে দেয় আর এক থাপ। এখানে থেকে মন খারাপ করে দুইজন দুই পাশে চলে যায়। দিদি যায় রুমে এবং স্যার যায় ফ্লাইটে। মনে হলো দুজনের মধ্যে একটা ফাটল তৈরি হয়ে গেছে, আর মন খারাপ করে কাজের মহিলা যায় কাজ করতে। রাত বাজে 2টা। হঠাৎ বাচ্চা কান্না করে ওঠে এবং বাচ্চার কান্না শুনে কাজের মহিলা বাচ্চার কাছে ছুটে আসে। বাচ্চাকে কোলে নিয়ে যায় দিদির রুমের সামনে এবং যায় ডাকতে শুরু করে, দিদি দিদি। কিন্তু এতক্ষণ ডাকার পরেও দিদির কোনো সারা শব্দ নেই। অবশেষে কাজের মহিলা তো অনেক ভয় পেয়ে যায়। যখনই দরজা ধাক্কা মেরে খুলে, কাজের মহিলা তো আরো ঘাবড়ে যায়। এই কি অবস্থা, এ কি হইলো? এখান থেকেই শুরু হয় মুভির টুইস্ট আর রহস্যে ঘেরা। দেখে দিদি গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। মুভির যত গভীরে যাবেন ততই আরো বেশি মজা পাবেন এবং মুভিতে কি চলছে এটা নিজেও ভাবতে পারবেন না। শেষ পর্যন্ত না যাওয়া পর্যন্ত আপনিও হতবাক হয়ে থাকবেন যে এই খুনের খুনি কে। কাজের মহিলাটি সোফায় বসে আছে, এমন সময় কলিং বেল বেজে ওঠে। কাজের মহিলাটি ভয়ে ভয়ে দরজা খুলে দেখে পুলিশ অফিসার আসছে। তখন পুলিশ দারোগা বলছে যে, আপনি কি ফোন দিয়েছিলেন থানায়? মহিলাটি বলে, জি আমি ফোন দিয়েছিলাম। তখন দারোগা এসআই কে বলে যে, স্যার এটাই বাসা, এখান থেকে ফোন দেওয়া হয়েছে। তো পুলিশ অফিসার হিসেবে বিক্রম স্যারকে এখানে আমরা পুলিশ অফিসার হিসেবে দেখতে পাই এবং তিনি আস্তে আস্তে বাসার মধ্যে ঢোকেন এবং বলেন যে, কোথায় আপনার ম্যাডাম আত্মহত্যা করছে। তো কাজের মহিলাটি তাদেরকে নিয়ে উপরে নিয়ে যায় এবং দেখায় যে এই রুমে ম্যাডাম গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। তো বিষয়টি বিক্রম স্যার ভালোভাবে পর্যালোচনা করে দেখে যে আসলে এটা আত্মহত্যা নাকি এটা খুন। তিনি চারিপাশটা ভালোভাবে দেখে যে কোনো ক্লু আছে নাকি, খুনের কোনো ক্লু আছে নাকি, কিন্তু কিছুই পায় না। অবশেষে তিনি দেখতে পায় যে মেঝেতে একটা দুধের ছোট্ট একটা জিনিস পড়ে আছে, যেটা দেখে মনে করে যে এখানে কেউ এসেছিল। আর মৃত মহিলাটির ঘাড়ে একটা দাগ আছে। সেই দাগ দেখে তিনি বুঝতে পারেন যে এটা আসলে আত্মহত্যা না, এটা একটা খুন। এখান থেকে শুরু হয় তার খুনের তদন্ত। বিক্রম স্যার কাজের মহিলাকে জিজ্ঞাসাবাদ করে, বলে এই মহিলাটার নাম কি? তো কাজের মহিলা বলে, এনার নাম হচ্ছে দিবা। বিক্রম স্যার বলে, তোমার নাম কি? তখন কাজের মহিলাটি বলে, আমার নাম লক্ষ্মী। তখন বলে যে, আপনারা কি বাহিরে বের হন? না। বিক্রম স্যার বলে, খুনটা তো প্রথম আপনি দেখছেন তাই না? হ্যাঁ। তো তখন আপনি কই ছিলেন? লক্ষ্মী বলে যে, আমি কিচেনে ছিলাম।
লাক্ষ্মী কথাগুলো একটু ভয়ে ভয়ে বলছিল। ওই যে দিবা ম্যাডাম তাকে থাপ্পড় মারছিল, এইটা বিক্রম স্যার দেখতে পায় এবং জিজ্ঞেস করে গালে এটা কিসের দাগ। তখন লাক্ষ্মী বলে ম্যাডাম এটা থাপ্পড় মারছিল, আর এই থাপ্পড়ে স্যার ম্যাডামকে থাপ্পড় মারছিল। আমাকে থাপ্পড় মারার কারণে জয়রাম স্যার উল্টো ম্যাডামকে একটা কষে থাপ্পড় মারে। তখন বিক্রম স্যার বলেন যে আপনার স্যার কোথায়? তখন লাক্ষ্মী বলেন যে উনি মুম্বাইয়ের উদ্দেশ্যে এয়ারপোর্টে গেছেন। বিক্রম স্যার বলে ওনার নাম্বারটা দেন। তখন লাক্ষ্মীর নাম্বার তখন দেয়। এখানে বিক্রম স্যার লাক্ষ্মীকে জিজ্ঞেস করে যে দিবার আর কেউ আছে নাকি, কিন্তু লাক্ষ্মী বলে যে দিবা ম্যাডামের কেউ নাই। এখন জিজ্ঞেস করে জয়রামের কে আছে। লাক্ষ্মী বলে জয়রামের একটা ছোট ভাই আছে যার নাম আদিত্য। সে ট্রেনিং অবস্থায় ছিল, সেখানে তাকে ফোনে জানানো হয় যে আপনার পরিবারের একজন সদস্য মারা গেছেন। সে সঙ্গে সঙ্গে দ্রুত তার ভাইয়ের বাসায় আসে এবং তার ভাবিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। বিক্রম স্যার আদিত্যকে জিজ্ঞেস করে যে আপনি এত রাতে কোথায় ছিলেন। তখন আদিত্য বলে আমি ডিউটিতে ছিলাম। তখন বলে আপনি এত রাতে কিসের ডিউটি করেন? আদিত্য বলে আমি এনআইতে জব করি। আদিত্য লাক্ষ্মীকে জিজ্ঞেস করে যে ভাবি কিসের জন্য সুসাইড করলো, কিন্তু বিক্রম স্যার বলল এটা সুসাইড না, এটা হচ্ছে মার্ডার। এর পায়ের দাগ আছে, ঘাড়ের দাগ আছে, আবার মেঝেতে পড়ে থাকা ছোট্ট একটা জিনিস, সবকিছু মিলে বিক্রম স্যারের মনে হয়েছে এটা একটা মার্ডার। এখানে সবাই জয়রাম স্যারের জন্য অপেক্ষা করছিলেন। তিনি ফ্লাইট ক্যান্সেল করে এখানে হাজির হন। তখন বিক্রম স্যার তাকে জিজ্ঞেস করেন আপনি কোথায় যাচ্ছিলেন? ইনি বলেন যে আমি মুম্বাই যাই, আপনার জন্য একটা স্যাডলি নিউজ আছে। জয়রাম স্যার বলেন যে কি? বিক্রম স্যার বলেন যে আপনার স্ত্রী মারা গেছে। তখন জয়রাম স্যার তো বিশ্বাস করতে চায় না, তিনি তো হতবাক। বিক্রম স্যার বলেন এই খুনটা তো আপনিই করেছেন। জয়রাম স্যার অবশ্য একটু হতবাক হয়ে যায় এবং ভয় পেয়ে যায়, বলে যে আমি তো সন্ধ্যার দিকে বাসা থেকে বের হয়ে গেছি। বিক্রম স্যার বলেন যে আপনি আবার বাসায় এসেছিলেন, কিন্তু জয়রাম স্যার সেটা আগে বলেনি। তো বিক্রম স্যার মনে করেন যে এটা তিনি মিথ্যা কথা বলছেন। অবশেষে লাক্ষ্মী বলে হ্যাঁ যে স্যার আবার বাসায় এসেছিলেন, এবং জয়রাম স্যারও স্বীকার করেন, কিন্তু তিনি বলেন যে আমি আসছি আর গেছি মাত্র 2 মিনিটের মধ্যে, বাসায় ঢুকছি আর বের হয়েছি, এর মধ্যে তো ফোন করা সম্ভব না। তখন বিষয়টা বিক্রম স্যার আরো খতিয়ে দেখেন। বিক্রম স্যার পুরোপুরি জয়রাম স্যারকে সন্দেহ করেন এবং বলেন যে আপনি কেন ঘরে এসেছিলেন? জয়রাম স্যার বলেন যে আমি একটা গুরুত্বপূর্ণ ফাইল ফেলে রেখে গেছি, এই জন্য ফাইলটি নেওয়ার জন্য এখানে এসেছিলাম, কিন্তু আমি 1 মিনিটের মধ্যেই আবার চলে গেছি। তো বিক্রম স্যার বলে আমি কিভাবে সেটা বিশ্বাস করব? লাক্ষ্মীকে প্রশ্ন করা হয় উনি কতক্ষণ রুমে ছিলেন। লাক্ষ্মী বলে উনি এসেছে আমি দেখেছি, কিন্তু যাওয়াটা আমি দেখিনি। তখন হঠাৎ করে মনে পড়ে যে তার বাসায় একটা সিসি ক্যামেরা আছে। জয়রাম স্যার বিক্রম স্যারকে নিয়ে যান সিসিটিভি রুমে এবং সেখানে গিয়ে দেখেন তার সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে জয়রাম স্যার 1 মিনিটের জন্য বাসায় এসেছিলেন এবং তার ফাইলটি নিয়ে তিনি আবার সেখান থেকে চলে গেছেন। বিক্রম স্যারের সন্দেহ আবার লাক্ষ্মীর দিকে যায়। লাক্ষ্মীকে জিজ্ঞেস করেন খুন কয়টার দিকে হয়েছে? লাক্ষ্মী বলে 2টার দিকে। পুলিশ স্টেশনে কখন ফোন করা হয়েছে? তখন হাবিলদার বলে 2টা 5 মিনিট। বিক্রম স্যার লাক্ষ্মীকে বলে এই যে 5 মিনিটের মধ্যে আপনি আর কোথাও ফোন দিছিলেন কিনা? বলে যে না ফোন দেইনি। আবার বলে ফোন দিছিলেন কিনা? লাক্ষ্মী বলে না ফোন দেইনি। তিনি বলেন যে প্রথমত স্ত্রী মারা গেলে তার বাড়ির মালিককে জানানো দরকার, কিন্তু আপনি মালিককে না জেনে থানায় কেন আগে ফোন দিছিলেন? এই প্রশ্ন বলাতে লাক্ষ্মী ঘাবড়ে যায় এবং সত্য কথা বলেন। জয়রাম স্যার থানায় ফোন দিতে বলায় লাক্ষ্মী থানায় ফোন দিয়ে পুলিশকে জানিয়ে দিয়েছে। বিক্রম স্যারের সন্দেহ আবার তার স্বামীর দিকে যায়। তার স্বামী মিথ্যা কথা কেন বললো এবং লাক্ষ্মী বা কেন মিথ্যা কথা বললো? জয়রাম স্যারকে জিজ্ঞেস করেন যে আপনি কেন থানায় ফোন দিলেন না বা আপনি কেন ফ্লাইটে যাচ্ছিলেন? জয়রাম স্যার বলে যে আজকে আমাদের ঝগড়া হয়েছে, তার গায়ে হাত উড়াইছি, এই জন্য আমি রাগে তাকে ফোন দিয়ে বলছি যে থানায় জানাও, পুলিশ এসে সব সমস্যার সমাধান করবে, কিন্তু আমি ফোন করিনি, আমি এই সম্পর্কে কিছুই জানি না। আর এখানে আর একটা সত্য উন্মোচন হয়। আর লাক্ষ্মী এবং জয়রাম স্যারের মধ্যে সম্পর্ক ছিল, যেটা আর কি বিক্রম স্যার বুঝতে পেরেছেন এবং সেটা সত্য উন্মোচন করে দিয়েছেন। বিক্রম স্যার বলেন যে আপনাদের সম্পর্কের মধ্যে দিবা একটা শত্রু ছিল, এই জন্য দিবাকে আপনারা সরিয়ে দিয়েছেন, তাই না? কিন্তু লাক্ষ্মী বলে যে না স্যার আমরা এটা করি নাই। জয়রাম স্যার বলে যে বিশ্বাস করেন এটা আমরা করিনি। বিক্রম স্যারের নজর যায় একটা ফটোতে, যেখানে জয়রাম স্যারের আগের স্ত্রী এবং আগের সন্তান এর ছবি রয়েছে। এই ছবি দেখে জিজ্ঞেস করেন এই ছবি এই মহিলাকে, এই সন্তানকে? তখন জয়রাম স্যার বলে যে এটা আমার আগের স্ত্রী এবং সন্তান। তখন বিক্রম স্যার বলে যে এই সন্তান কোথায়? তখন লাক্ষ্মী দেখে দেয় উপরে আছে। তখন বিক্রম স্যার দৌড়ে সেই ঘরে যায় এবং সন্তানকে দেখে যে সে ড্রয়িং করতেছে। এখানে বিক্রম স্যার বাচ্চাটির সাথে পরিচিত হয়। বাচ্চাটির নাম জানা যায় যে বিনোদ। বিক্রম স্যার এবং বিনোদের মধ্যে কথা হচ্ছে। বিক্রম স্যার বিনোদকে জিজ্ঞেস করেন তুমি কয়টার দিকে ঘুমাও? বিনোদ বলে 10টা 30 মিনিটে। আজকে কয়টার দিকে ঘুমাইছিল? তখন বিনোদ বলে 10টা 32 মিনিটে।
বিক্রম স্যার বলেন যে তুমি এখনো এত রাত পর্যন্ত জেগে আছো, তুমি উঠছো কয়টায়? বিনোদ বলে 10:50। কেন উঠছো, ওঠার কারণ কি? বিনোদ বলে নিচে ছোট বাচ্চা ছিল, বাচ্চাটি জোরে জোরে কান্না করছিল, এই কারণে আমার ঘুম ভেঙে গেছে, যার কারণে আমি ঘুম থেকে জাগনা পাই। এইটা শুনে বিক্রম স্যার আবার লক্ষ্মীর কাছে ফিরে আসে। এবার লক্ষ্মীকে জিজ্ঞেস করে যে এখানে কিছু না কিছু চলছে, তোমরা সবাই কেউ না কেউ মিথ্যে কথা বলছো, কিন্তু কি মিথ্যে সেটা কেন বলতেছো না? তখন লক্ষ্মী বলে কিছু মিথ্যা কথা বলছি না স্যার, আমি তো সত্য কথাই বললাম। তখন বিক্রম স্যার বলে এই যে রাত 2টার দিকে বিনোদ যে নিচে এসেছিল সেখানে আপনাকে দেখতে পাইনি, কিন্তু আপনি বলছেন যে সারা রাত আপনি এখানেই ছিলেন। লক্ষ্মী বলে যে আমি কিছুক্ষণের জন্য আমার মেয়েকে দেখতে গেছিলাম। বিক্রম স্যার বলে আপনার মেয়ে কোথায়? লক্ষ্মী বলে সে বাসায় আছে। বিক্রম স্যার রামবাবুকে পাঠিয়ে তার মেয়েকে এখানে নিয়ে আসেন এবং তাকে কিছু জিজ্ঞাসাবাদ করেন। বিক্রম স্যার মেয়েটিকে জিজ্ঞেস করে তোমার নাম কি? তো মেয়েটি বলে আমার নাম মানসি। মানসি এখানে কি হচ্ছে তুমি জানো? মানসি বলে না। বিক্রম স্যার মানসিকে বলে যে তোমার মা দিব্যা ম্যাডামকে খুন করেছে, এটা কি তুমি বিশ্বাস করো? মানসি বলে না, এটা কখনোই হইতে পারে না, আমার মা খুন করতে পারে না। বিক্রম স্যার বলে যে তোমার মাকে তুমি এই সত্য থেকে বাঁচিয়ে নিতে চাও? মানসি বলে জি হ্যাঁ। বিক্রম স্যার মানসিকে বলে তোমার মাকে বাঁচানোর জন্য তুমি সবকিছু করতে পারো? মানসি বলে জি করতে পারি। বিক্রম স্যার বলে তাহলে বলো তুমি দিব্যা ম্যাডামকে কেন খুন করেছিলে? সবাই তো অবাক হয়ে যায়, এ আবার কেমন ধরনের সন্দেহ যে ছোট্ট একটা বাচ্চাকে দিব্যা ম্যাডামের খুনি বলে আখ্যায়িত করে বিক্রম স্যার। বিক্রম স্যার সবারই সামনে মানসিকে খুনি বলে প্রমাণিত করার চেষ্টা করে। বিক্রম স্যার প্রমাণ করার চেষ্টা করে তার কাছে মেঝেতে পাওয়া একটা ডকুমেন্ট ছিল, মানসির কানের দুলের সাথে সেটা মিলে গেছে। মানসির কানের দুলেরই একটা অংশ সেটা ছিল। আঙ্গুলের মধ্যে দিব্যা ম্যাডামের ঘাড়ে যে দাগ চিহ্ন ছিল সেখানকার একটু চামড়ার অংশ পাওয়া যায়। মানসির ঘাড়েও একটা দাগ ছিল। এতে করে বিক্রম স্যার প্রমাণ করে মানসি এই খুনটা করেছে। বিক্রম স্যার মানসিকে প্রশ্ন করেন যে কেন তুমি এই খুনটা করলে এবং কিভাবে খুনটা করেছো তুমি নিজ মুখে বলবে। মানসির তো আর কোনো উপায় নেই, তাকে স্বীকার করতেই হচ্ছে যে সে কিভাবে খুনটা করেছে এবং কেন খুন করেছে। মানসি বলে আমি আর মা ম্যাডামদের বাসায় আছি, মা একটু কাজ করতেছিল এবং আমাকে বাচ্চার কাছে থাকতে বলছিল, আমি বাচ্চার কাছে যাই। দিব্যা ম্যাডাম আর মাকে ডাকে লক্ষ্মী লক্ষ্মী বলে, তখন আমার মা একটু কাজে ব্যস্ত থাকার কারণে আমি যাই এবং সেখানে একটা গ্লাস পড়েছিল সেটা আমাকে পরিষ্কার করতে বলে। আমি পরিষ্কার করতেছিলাম, দিব্যা ম্যাডাম আমাকে নানান কথা বলে, শেষ পর্যন্ত একটা লাথি মারে। সেইটা সহ্য করতে না পেরে আমি ম্যাডামের গালে একটা দেই কষে থাপ্পড়। ম্যাডাম আমার ঘাড়ে ধরে হাত দিয়ে চেপে এবং আমিও ম্যাডামের ঘাড়ে চেপে ধরে এক পর্যায়ে তার গলার থেকে চামড়ার একটা অংশ আমার আঙ্গুলে বেঁধে যায় এবং আমি ম্যাডামকে ধাক্কা মারি, দেয়ালে আঘাত লেগে বেহুশ হয়ে পড়ে। আমি সেখান থেকে চলে আসি বাসায়। আমার মা যখন আমাকে জিজ্ঞেস করছিল যে কি হয়েছে, তখন আমি বললাম যে আমি ম্যাডামকে মেরে ফেলেছি। সঙ্গে সঙ্গে আমাকে নিয়ে মা ম্যাডামের কাছে গেল এবং যা দেখে যে সত্যি ম্যাডাম মারা গেছে। সরি গাইস, আমি দুঃখিত মুভিটি 2টি অংশে ভাগ করার জন্য। মুভিটিতে খুনের রহস্য এবং আসল খুনিকে চিনতে হলে মুভিটির দ্বিতীয় অংশ দেখতে হবে। মুভিটির দ্বিতীয় পার্ট দেখতে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করবেন। মুভিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিয়ে পাশে থাকবেন।